আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সেই গন্ধটা। গল্পটি তাহলে শুরু করি। কাঁদো বৌমা, একটু মন খুলে কাঁদো, নইলে বুকে পাথর জমবে যে। কনক তবুও নাকে আঁচল চাপা দিয়ে গুম হয়ে স্থির নিশ্চল শূন্য চোখে তাকিয়ে থাকে সামনের দিকে। প্রতিবেশী আর আত্মীয়দের প্রলাপ আর ইনিয়ে বিনিয়ে কান্না তার মন ছুঁতে পারে না কিছুতেই। আত্মীয় স্বজনদের বারবার বলা সত্ত্বেও সে কাঁদেননি, কাঁদতে পারেননি। আসলে তার কান্না আসছিল না কিছুতেই। পিছন থেকে পিসি শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন, কাঁদবে কি, মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে বউটা। কনক সবার দিকে তাকিয়ে দেখছিল অবাক হয়ে। এরা কি কোনো গন্ধ পাচ্ছে না? যদিও ন্যাপথলিন আর এসেনশিয়াল অয়েল ঢেলেছে অনেকটা মনোজের গায়ে, তবুও সে থাকতে থাকতেই কার্তিককে বলেছিল, আরও কটা ধূপ ধরিয়ে দে না। সুমনকে বলছিল অনেক রজনীগন্ধা আনতে, সারা শরীর মুড়ে দিতে হবে ফুল দিয়ে। সুমন তাই করেছিল। সবাই অবাক হয়ে কনকের শুকনো চোখে স্বামীর প্রতি কর্তব্য দেখছিল, কিন্তু স্বামী শোকে কাঁদতে দেখেনি একবারও। তবে মনোজবাবুকে নিয়ে চলে যাবার আগে কনকের মাথা ভরে শেষ সিঁদুর পরিয়ে আবার সেটা মুছে দেবার সময় তার চোখ দুটো একটু জলে ভিজেছিল বইকি। মনে পড়েছিল বিয়েতে সিঁদুর পরার সময়কার কথা। দুই চোখ ভরে নতুন সংসার করার স্বপ্ন ছিল সেই সময়। বউ দেখে মনোজবাবুকে শ্বশুরবাড়ির সবাই বলেছিল, ভাগ্যি করে বউ পেয়েছে আমাদের মনো, ঠিক যেন দুর্গা প্রতিমার মতো রূপ। আজ শোকের বাড়িতে আত্মীয় স্বজন বিশেষ কেউ ছিল না যে কনকের সাথে থাকবে। মেয়ে জামাই আসতে সন্ধ্যের পর কনককে কাজের লোক কার্তিকের তদারকিতে রেখে সবাই শ্মশানে চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচল কনক। ধীরে ধীরে দোতলায় স্বামীর ঘরে এলেন কনক চাঁপা দেবী। দরজা খুলতেই নাকের মধ্যে গন্ধটা ধাক্কা খেলো আবার। নাকে আঁচল চাপা দিয়ে বেশ কয়েকটা ধূপকাঠি জ্বালিয়ে দিলেন ঘরে। মনে মনে ভাবল, এখনো এই গন্ধ পাচ্ছে সে। এই বাজে গন্ধটা কি কোনো দিন তার পিছু ছাড়বে না? দেওয়ালে টাঙানো নিজেদের বিয়েতে তোলা ফটোর সামনে স্থিরভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল। স্বামীর পাশে কনকের ওই দুর্গা রূপই তার জীবন দুর্বিষহ করে তুলেছিল। এই রূপই কাল হয়েছিল তার। মনোজবাবুর বাবা এক বিয়ে বাড়িতে গরিব বিধবা মায়ের মেয়ে কনককে দেখে পছন্দ করে নিজের ছেলের বউ করে এনেছিলেন। কিন্তু মনোজবাবু প্রায় 15 বছরের ছোট সুন্দরী স্ত্রী পেয়ে প্রথম প্রথম বেজায় খুশি হলেও পরে হীনমন্যতায় ভুগতে শুরু করেছিলেন ভীষণ রকম। কনক ততক্ষণে নিজেকে এ বাড়ির সাথে মানিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছিল পুরো দমে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সন্দেহের শুরু। ছাদে উঠলে, ব্যালকনিতে দাঁড়ালে, পাড়ায় কারোর সাথে হেসে কথা বললে, কারোর বাড়ি গেলে ভ্রু কুঁচকে তাকাতে শুরু করেছিলেন মনোজবাবু। প্রথম প্রথম কনক মনোজবাবুর বিরক্তিকে খুব বেশি পাত্তা না দিলেও যেদিন মনোজবাবু সরাসরি স্ত্রীর চুলের বুঝি ধরে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন, দিন রাত তো ওই রূপ দেখিয়ে পাড়ার ছেলে ছোকরাদের মাথা খাচ্ছ, আবার চুল খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির আশেপাশের মানুষকে কি ইশারা করতে বসলে নাকি? কে তিনি? সামনের বাড়ির দত্তবাবু নাকি পাশের ফ্ল্যাটের অখিল ছোকরা? কনক প্রতিবাদ করতে চাইলেও কোনো দিন কনকের কোনো উত্তরের অপেক্ষা করেনি, যুক্তি বোঝেনি। উল্টে আরও নোংরা কথার ঝড় বইয়েছে। তবুও কনক দাঁতে দাঁত চেপে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও দুজনের মধ্যে শারীরিক দূরত্ব সৃষ্টি না হলেও মানসিক দূরত্ব সৃষ্টি হতে বেশি দেরি হয়নি। মেয়ে হওয়ার পরেও যত দিন গেছে সন্দেহ বেড়েছে বই কমেনি। তবুও এত কিছুর মধ্যে শুধু এক ঝলক বাতাস ছিল সুমন, মনোজের দূর সম্পর্কের খুড়তুতো ভাই। এখন ডাক্তারি পড়লেও একটা সময় কনকের ক্লাসমেট ছিল। স্কুলের বান্ধবী বৌদি হওয়াতে উৎফুল্ল সুমন ছুটিতে এসে মাঝে মাঝেই, বৌমণি কোথায় গেলি বলে হানা দিত এই বাড়িতে। ও এলে কনক টাটকা অক্সিজেন পেত যেন। ভয়ে ভয়ে থাকলেও
ওর সাথে কথা বলতে ভীষণ মন চাইতো তার। প্রথম প্রথম কিছু না বললেও মনোজ ভিতরে ভিতরে ফুঁসছিল বেশ। নিজের ভাই বলে সরাসরি কনককে কিছু বলতেও পারছিল না। অবশেষে বিনা কারণে মনোজ সুমনকে আসতে বারণ করে দেয় এই বাড়িতে। সেদিন সুমন অবাক হয়েছিল ভীষণ। এরপরে সে কয়েক বছর পরে ময়নাগুড়ির হাসপাতালে পোস্টিং হতে সেখানে চলে যায় সে। দীর্ঘ বছর তার সাথে আর যোগাযোগ ছিল না কনকের। সুমন নিজেও যোগাযোগ আর করেনি এতদিন। নির্ভেজাল বন্ধুত্বটাকে সন্দেহের নোংরা জালে জড়িয়ে সুমনকে এই বাড়ি আসতে মানা করায় মনে মনে কনক কষ্ট পেলেও সহ্য করেছিল সেটুকুও। এরপরেও সন্দেহ কমেনি মনোজবাবুর। স্ত্রীর প্রতি তার চিন্তাভাবনা, অবহেলা আর অতিরিক্ত সন্দেহবাতিক কনকের পায়ে বেড়ি বাঁধার মতো অবস্থা করেছিল। এইভাবে এতগুলো বছর সংসার করে এসেছে ওই স্বার্থপর সন্দেহবাতিক মানুষটার সাথে। মেয়ে বড় হওয়ার সাথে সাথে সবসময় মায়ের সাপোর্ট করে এলেও বিয়ে হয়ে যেতেই সে বরের সাথে উড়িষ্যায় চলে যায় কর্মসূত্রে। কনক আবারও একা হয়ে যায়। ততদিনে এক ছাদের তলায় থাকলেও মনের ভিতরে দূরত্ব বাড়ছিল তাদের। মনোজবাবুর যখন মাইল্ড স্ট্রোক হয় তখন তাকে কুখ্যাত পল্লী থেকে উদ্ধার করা হয়। ওখানকার দালালরা ধরাধরি করে নিয়ে যায় তাকে হাসপাতালে। হাসপাতাল থেকে সুমনের ফোন আসে কনকের কাছে। সুমন এখন ট্রান্সফার করে ওই হাসপাতালের ডাক্তার। এই খবর কনক অনেক আগেই পেয়েছে। তার মুখে মনোজবাবুর শারীরিক অবনতির কথা শুনে যত না কষ্ট পেয়েছে, তার থেকে ওই নোংরা জায়গা থেকে উদ্ধার করার আঘাতটা যেন বেশি লেগেছিল কনকের। প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারেনি সে। বিস্মিত কনক তাই সুমনের সাথে পরামর্শ করে মেয়ে জামাইকে কিছু না জানিয়ে একাই হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু জানতেন না আরও বিষয় বাকি ছিল তার। নানা পরীক্ষা করে সুমনের কাছে জানল মনোজবাবু গুপ্তরোগে আক্রান্ত নাকি বহুদিন। সেই মুহূর্তে পুরোপুরি আত্মবিশ্বাস যেন নষ্ট হয়ে গিয়েছিল কনকের। প্রথমেই মনে হয়েছিল সারা জীবনের তার আত্মসম্মান বোধ শেষ হয়ে গিয়েছিল। মনের ভিতরে রাগ আর চাপা কষ্ট তার ঝরে পড়েছিল চোখ দিয়ে। তার পর মুহূর্তে কিভাবে নতুন জামাইয়ের কাছে মুখ দেখাবেন সেই চিন্তা ঘুরছিল মাথায়। যদিও মেয়ে জামাই দূরে থাকে বলে তিনি মনোজবাবু ভালো আছে জানিয়ে তাদেরকে তৎক্ষণাৎ এখানে আসতে বারণ করে। তবে সে যাত্রায় মনোজবাবুর প্রাণ রক্ষা পেলেও বাম দিকে প্যারালাইজ হয়ে যায়। সেদিন সারা রাত হাসপাতালে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কনক। এসব খবর বাতাসে ভাসতে কতক্ষণ? আত্মীয় স্বজনরা এই রোগের কথা জানলে তাদের কাছে মুখ দেখানো দায় হবে। তাই সুমনের সাথে পরামর্শ করে মনোজবাবুকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতেই চিকিৎসা শুরু করে সুমন। সুমনকে দেখে মনোজবাবু বিরক্ত হলেও আজ তিনি অসহায় মাত্র। বিনা কারণে চেঁচিয়ে বের করে দেওয়ার ক্ষমতা আর তার নেই। গুপ্তরোগের ব্যাপারটা সুমন আর অনেক দিনের বিশ্বস্ত বৃদ্ধ কাজের লোক কার্তিক তার মধ্যে সীমাবদ্ধ ছিল। আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল কনক। সারা বাড়ি জুড়ে দীর্ঘদিনের বয়স্ক কাজের কার্তিকদা, অসুস্থ মনোজবাবু আর কনক থাকত। মেয়ে জামাই বাবার শুধু প্যারালাইজড হবার খবর পেয়ে দেখে গেছে। কনক নিজেই সামলে নেবে বলে তাদেরকে কর্মস্থলে পাঠিয়ে দেয় তাড়াতাড়ি। যত দিন যায় মনোজবাবুর অবস্থা তত খারাপ হয়। দীর্ঘদিন নিজের এই রোগ লুকিয়ে রাখার জন্য পরবর্তীতে চিকিৎসা হলেও দিনে দিনে গুপ্তস্থানে ক্ষতের সৃষ্টি করেছিল। তার থেকে ক্রমশ পুঁজ, রক্ত আর ঘা সংক্রমিত হচ্ছিল। সেই সঙ্গে একটা দুর্গন্ধ ঘর জুড়ে। সেদিন মনোজবাবুর কাছে গিয়ে কনক তাকে ওষুধ খাওয়ানোর সময় মনোজবাবু তার একটা হাত দিয়ে কনককে জড়িয়ে ধরতে চেষ্টা করে কিছু বোঝাতে চেয়েছিল বোধহয়। তখনই নাকি গন্ধটা ভক করে লেগেছিল কনকের। এর আগেও কাছে গিয়ে সেবা করেছে মনোজবাবুর, কিন্তু এই রকম গন্ধ কোনো দিন পায়নি সে। প্রচণ্ড ঘৃণায় বমি এসে গিয়েছিল তার। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল কনক। এরপরে দিন তিনেক তিনি আর ওই ঘরে ঢোকেনি। কার্তিক সব করতো সেই কটা দিন, কিন্তু সেই যে গন্ধটা তার নাকে ঢুকেছিল
আর এর থেকে নিষ্কৃতি পায়নি সে। আজ প্রায় 11 মাস ধরে মনোজবাবুকে সেবা করতে করতে কনক নিজেও কেমন যেন অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছিল। সেই সঙ্গে শারীরিক আর মানসিক চাপ দুটো নেবার ক্ষমতা যেন তার আর বিশেষ ছিল না। তবে এর পরেও কনক নাকে কাপড় বেঁধে কাজ করলেও স্বামীর ঘরে সব সময় তীব্র ধূপের গন্ধ দিয়ে রাখত। তবুও সবসময় যেন সেই দিনের সেই গন্ধটা পেত সে। দীর্ঘদিন শুয়ে থাকার ফলে মনোজবাবুর পিঠে ঘা হয়ে গিয়েছিল। খুব যত্নে না হলেও নিত্য স্নান ও পাউডার মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত কনক। তবুও কেন যে গন্ধটা যায় না বোঝে না সে। মাঝে মাঝে কনকের মন চাইতো এর থেকে, এই গন্ধ থেকে চিরমুক্তি। মাঝে মাঝে গুপ্ত রোগের তীব্র যন্ত্রণায় যখন মনোজবাবু মুখ বেঁকিয়ে লালা ছিটিয়ে যখন গোঁ গোঁ স্বরে চিৎকার করত, তখন দরজার কাছে দাঁড়িয়ে ভাবলেশহীনভাবে তার দিকে চেয়ে থাকত কনক। সুমন কাছে পিঠে থাকলে, এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কনক তার হাত টেনে ধরত মনোজবাবুর সামনেই। সুমন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত বৌমণির দিকে। মুখে বলতো, আহা, কি করছিস বৌমণি? কনক ইচ্ছে করেই সুমনের কাজ ঘেঁষে দাঁড়াতো। মনোজবাবু যত চেঁচাতো কনক চুপ করে কেমন ঠোঁট বেঁকিয়ে হাসত। এতে অদ্ভুত একটা তৃপ্তি পেত সে। সারা জীবন তার দিকে মিথ্যেভাবে সন্দেহের আঙুল তুলে অত্যাচার করা মানুষটির নিজের কর্মদোষে এই ভোগান্তিতে তার কষ্ট হয় না একটুকুও। অবশেষে মনোজবাবুর ঘা বেড়ে গিয়ে তা থেকে হৃৎপিণ্ডে আর মস্তিষ্কে ছড়িয়ে নিউরোসিফিলিস। অবশেষে আজ সকালে এই মৃত্যু। সকালবেলা স্বামীর ঠান্ডা গায়ে হাত দেবার সাথে সাথে ছ্যাঁত করে উঠেছিল কনকের মনটা। একটু দীর্ঘশ্বাসের সাথে সাথে কোথাও কি একটু শান্তির শ্বাস ফেলেছিলেন সে। আজ সবাই তাকে কাঁদতে বলছে, কিন্তু কিছুতেই কান্না পাচ্ছে না কনকের। একটা লোক যাকে সে অন্তর থেকে ঘৃণা করে, তার জন্য কান্না কোথা থেকে আসবে? কিছু মানুষের মৃত্যু হয়তো স্বস্তি দেয় কারোর জীবনে, এটা শুনতে খারাপ হলেও চরম বাস্তব। কনকেরও তাই। সন্ধে হতে চলেছে। কনক আবারও সারা ঘর জুড়ে ওষুধের আর পচা মাংসের উৎকণ্ঠ গন্ধ পেল। মেয়ে জামাই শ্মশান থেকে ফিরে আসার আগেই গন্ধটা দূর করতে হবে। ভীষণ বিরক্ত লাগলো তার। রোজ রোজ ওই গন্ধটাকেও আর সহ্য করতে হবে না। অসহ্য এই প্রতিমায় গন্ধ থেকে চিরমুক্তি চায় তার শরীর মন। জানালাগুলো হাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল। ভালো করে সব জানালাগুলো খুলে দিল কনক। এক ঝলক শুদ্ধ বাতাস ঝাঁপিয়ে পড়ল তার মুখে। তবুও যেন সেই গন্ধটা কিছুতেই গেল না। নাকে আঁচল চাপা দিয়ে ঘর থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দিলেন দড়াম করে। মনে ভাবল, কাল সকালে কার্তিককে বলে ঘরটা পরিষ্কার করে একদম তালা বন্ধ করে দিতে হবে, যদি গন্ধটা আটকানো যায় তাতে। নিজের ঘরে এসে নিজের গায়ে আর চারিদিকে সেন্ট ছড়াতে ছড়াতে বাইরের বারান্দায় বসা কার্তিককে চেঁচিয়ে বলল, কার্তিক, একটু বেশি করে ধূপ ধুনো দে তো সব জায়গায়, গন্ধটা যেন যাচ্ছে না কিছুতেই। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।